Dear students, good afternoon. Welcome to my YouTube channel. আমি গতকাল তোমাদের এই সৌরশক্তি এবং বায়ুশক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। এই শক্তিগুলোকে আমরা আরেকটি নামেও ডাকতে পারি, যেটা হলো অপ্রচলিত শক্তি। কারণ আমরা প্রচলিত শক্তি সম্পর্কে আগে জেনেছি, এটা ঠিক তার উল্টো। অর্থাৎ এই শক্তিগুলি আমাদের ব্যবহারের জন্য ব্যাপকভাবে প্রচলিত নয় এবং এই শক্তিগুলি থেকে আমরা বেশি কার্য সম্পাদনও করতে পারি না, তাই এদেরকে অপ্রচলিত শক্তি বলা হয়। আমরা আগের দিন এটাও আলোচনা করেছি যে এই শক্তিগুলোকে কেন পরিবেশ বান্ধব শক্তি বলা হয় এবং এই শক্তিগুলি ব্যবহারের ফলে পরিবেশের কতটা দূষণ ঘটে, কি ঘটে না, এই বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমি এই পরিবেশ বান্ধব শক্তির যেগুলো আমি আলোচনা করেছি সেগুলি ছাড়াও আরও কিছু পরিবেশ বান্ধব শক্তি রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি জৈব শক্তি নিয়ে আলোচনা। তার আগে জানতে হবে যে জৈব গ্যাস কাকে বলে। জৈব গ্যাস হলো জীব থেকে পাওয়া এক ধরনের গ্যাস, যার প্রধান উপাদান হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, যেখানে মিথেনের পরিমাণটা 99%, আর বাকি যে গ্যাসগুলো বললাম সেগুলো 1% ধরো। এখানে এই মিথেন গ্যাসটি একটি দাহ্য গ্যাস। যাকে আমরা গোবর গ্যাস নামে চিনি, সেটাই এক ধরনের। তো এই জৈব গ্যাস, এখন প্রশ্ন হচ্ছে এই জৈব গ্যাস কিভাবে সৃষ্টি হয়। না, এই জৈব গ্যাস উদ্ভিদের বিভিন্ন বর্জ্য পদার্থ, যেমন আনাজের খোসা, খড়, আরও উদ্ভিদের পাতা এবং প্রাণীদের মলমূত্র, গবাদি পশু যেগুলো গরু ছাগল, এদের মলমূত্র, এগুলো কি হয় না, এগুলো অক্সিজেনের অভাবে মিথেনোজেনিক বলে এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই যে পদার্থগুলি বললাম তারা মানে পচে গিয়ে সেখান থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়। তো এই মিথেন গ্যাস আর কোথায় পাওয়া যায় না, এমনি এই পচা পুকুর বা নর্দমা, এগুলো থেকেও মিথেন গ্যাস সৃষ্টি হয়। এই মিথেনোজেনিক নামক ব্যাকটেরিয়ার সাহায্যে মিথেন গ্যাস সৃষ্টি হয়। তো আমরা এই গোবর গ্যাস চেম্বার বা বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে একটু জানব। মূলত গ্রামের দিকে, যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, সেই সব জায়গাগুলোতে এই গোবর গ্যাস প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট দেখা যায়। তো সেখানে কি হয় সেই গোবর গ্যাস প্ল্যান্টে না, ওই গোবর গ্যাস প্ল্যান্টের মধ্যে গবাদি পশু মলমূত্র, মানে পশু খামার থেকে মলমূত্র কালেক্ট করে সেই প্ল্যান্টের মধ্যে রেখে তাকে পচিয়ে সেখান থেকে
মিথেন গ্যাস কালেক্ট করা হতো। তো আমরা কয়েকটি ছবির সাহায্যে এই বায়োগ্যাস প্ল্যান্ট বা গোবর গ্যাস চেম্বার আমরা দেখে নেব মোবাইলের কয়েকটি ছবির সাহায্যে। তো এইখানে দেখো যে একটা গোবর গ্যাস প্ল্যান্ট এর বা বায়োগ্যাস প্ল্যান্টের একটা ছবি দেওয়া আছে। এইখানে দেখো এইখানে একটা চেম্বার আছে আর উল্টো দিকে আরেকটা চেম্বার আছে, আর এইখানে এটা একটা চেম্বার আছে, আর এইখানে একটা দেখতে পাচ্ছ সরু একটা নল দিয়ে, নলের মাধ্যমে এই গ্যাসটাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এটাকে যদি আমরা একটু ভালোভাবে অন্য একটাভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে ছবিটা দেখো, আমি যে আগে যে ছবিটা বললাম সেই ছবিটাকে জাস্ট ভালো করে বোঝানো হয়েছে এখানে। এই যে এইখানে একটা চেম্বার আমি দেখালাম, সেখানে মাঝখানে একটি চেম্বার ছিল, দুই সাইডে দুটো আলাদা চেম্বার আছে। তো এইখানে একটা এইটা দিয়ে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে গবাদি পশুর মলমূত্রকে ইয়ে করে মানে ভালো করে এটা দিয়ে প্রবেশ করিয়ে এইখানে রাখা হয়। এখানে কিছুদিন থাকার পর এখান থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয় এবং মিথেন গ্যাস এই যে উপরে ফাঁকা জায়গাটা আছে এখানে জমতে থাকে। তারপর এটাকে আমরা আবার এই দিক দিয়ে বাইরে বের করে দিতে পারি। এখান থেকে যখন মিথেন গ্যাস কালেক্ট করা হয়ে যাবে তখন আবার এই মানে পচে যাওয়া গোবরগুলোকে আবার এই দিক দিয়ে বাইরে বের করানোর ব্যবস্থা করা যাবে। এবং এইখানে এই মিথেন গ্যাসটি জমে থাকবে এবং এখানে একটা পাইপের সাহায্যে এটাকে বাইরে বের করে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে। তো এটা হলো একটা গোবর গ্যাস প্ল্যান্টের একটা ছবি দেখালাম। তো এই গোবর গ্যাসের সাহায্যে গোবর গ্যাসের জন্য আলাদা স্টোভ পাওয়া যায়, সেই স্টোভ জ্বালিয়ে আমরা বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করতে পারি সেই স্টোভকে। তাহলে আমরা এটা জানলাম, জৈব গ্যাস সম্পর্কে জানলাম। এখন আরও আমরা অন্য একটি পরিবেশ বান্ধব শক্তি সম্পর্কে আলোচনা করব, যেটা হলো জোয়ার ভাটার শক্তি, বা যাকে আমরা বলবো টাইডাল এনার্জি। জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটার শক্তি কি না, জোয়ার ভাটার শক্তি হলো যখন সমুদ্রে যখন জোয়ার আসে তখন জল একদিক থেকে আরেক দিকে স্রোতের আকারে চলে আসে, আবার যখন ভাটা যায় তখন স্রোতটা উল্টো দিকে হয়। তাহলে যখন জোয়ার হয় তখন স্রোতটা যেদিকে যাবে আমরা টারবাইনকে ওই স্রোতের মাঝখানে রেখে টারবাইনকে ঘুরিয়ে সেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। আবার যখন ভাটা হবে তখন স্রোতটা উল্টো দিকে হবে, তখনও টারবাইনটা উল্টো দিকে ঘুরবে এবং তার জন্যও একটা বিদ্যুৎ পেতে পারি। অর্থাৎ এখানে আমরা এই জোয়ার ভাটার যে যে টাইডাল জোয়ার ভাটার যে প্ল্যান্ট বা টাইডাল এনার্জি প্ল্যান্ট এর সাহায্যে আমরা জোয়ারের জন্য একবার এবং ভাটার জন্য একবার দুবার কারেন্ট পেতে পারি বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি টারবাইন ঘুরিয়ে। তো এখানে আমি কয়েকটি ছবি দেখাতে পারি তোমাদের, যে টাইডাল পাওয়ার প্ল্যান্ট কেমন দেখতে হয়। এইখানে দেখো এই যে একটা এখানে সমুদ্রের মাঝখানে এইখানে একটা টারবাইনকে আমরা রেখেছি এবং
যখন স্রোতটা একদিক থেকে আরেক দিকে যাবে তখন এই টারবাইনের পাখাগুলোর সাহায্যে টারবাইনটা ঘুরতে থাকবে এবং সেখান থেকে বিদ্যুৎ পাবো। বোঝা গেছে? তো আমি আরও আসছি, আরও কিছু পাওয়ার প্ল্যান্ট দেখাচ্ছি। টাইডাল পাওয়ার প্ল্যান্ট, এই যে দেখো এখানে একটা পাওয়ার প্ল্যান্ট, এখানে একটা দেখো, এই যে এটাও একটা টারবাইন, এখানে অনেকগুলো পাখা আছে এবং পিছনের দিকে ওই টারবাইনটি আছে। এটাকে এই পাখার সাহায্যে যখন স্রোত একদিক থেকে আরেক দিকে যাবে তখন পাখাটি ঘুরবে এবং তার জন্য বিদ্যুৎ পাবো। আবার যখন ভাটা হবে তখন উল্টো দিকে স্রোত হবে, তার জন্য একবার ঘুরবে, উল্টো দিকে ঘুরবে পাখা, তার জন্য আরেকবার বিদ্যুৎ পেতে পারি। তো এইভাবে আমরা টাইডাল এনার্জি পাওয়ার প্ল্যান্ট বানাতে পারি। এছাড়া আরও কিছু পরিবেশ বান্ধব শক্তি আছে, যেমন ভূতাপীয় শক্তি, বা যাকে আমরা বলছি জিওথার্মাল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। ভূতাপীয় শক্তি মানে, ভূ মানে পৃথিবী, তাপ মানে তাপ শক্তি, অর্থাৎ পৃথিবীর যে তাপ শক্তি সেইখান থেকে আমরা কিছু যে এনার্জি পাই তাকে বলা হচ্ছে ভূতাপীয় শক্তি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, এখানে তোমরা শুনেছো বা অনেকে দেখেছো হয়তো, যে বীরভূমের বক্রেশ্বরে এক কি আছে না, উষ্ণ প্রস্রবণ আছে, যেটা কি হয় না, সেখান থেকে সবসময় গরম জল বেরোতে আছে মাটির নিচ থেকে, একটা মাটির নিচের একটা নিচ থেকে একটা কিছু সবসময় গরম জল বেরোতেই থাকছে, ভালোই গরম। তো সেটা তোমরা শুনেছো বা দেখেছো। তাছাড়া আরেকটি উদাহরণ দিচ্ছি, তোমরা শীতকালে, এটা ভালো বোঝা যাবে, শীতকালে যখন নলকূপ পাম্প করে যখন জল, এক বালতি জল কালেক্ট করলাম, আর এটা সকালেই বলছি, ধরো সকালেই যে নলকূপ পাম্প করে এক বালতি জল কালেক্ট করলাম এবং বাড়ির যে ছাদে যে ট্যাঙ্কটি আছে সেই ট্যাঙ্ক থেকেও এক বালতি জল নিলাম। দুটো জলেই হাত দিয়ে দেখবে কোনটা গরম না, মানে কোনটা গরম কোনটা ঠান্ডা। দেখবে যে নলকূপ থেকে যে জলটা নেওয়া হলো সেই জলটি গরম, কারণ সেটা পৃথিবী পৃষ্ঠ থেকে তবু প্রায় 100 ফুট নিচ থেকে যে জলটা কালেক্ট করছি সেই জলটা গরম। তো সেই জলটা গরম কেন হয়েছে না, পৃথিবীর মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি আছে সেই অভ্যন্তরীণ শক্তি থেকে সেই তাপটা এসছে এবং সেই তাপটা পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূগর্ভস্থ জলকে গরম করেছে, সেই জলটা আমরা গরম জল পাচ্ছি। কিন্তু ট্যাঙ্কির জলটা সেটা হয় না, অনেকটাই ঠান্ডা থাকে। ওই ট্যাঙ্কির জল দিয়ে চান করা যায় না, বরং নলকূপ থেকে জলটা পাম্প করে আমরা চান করতে পারব। তো যাই হোক, তো সেই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট বা ভূতাপ শক্তির যে পাওয়ার প্ল্যান্ট, সেগুলো আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। এই যে এখানে একটি পাওয়ার প্ল্যান্টের আমি ছবি দেখালাম। এরকম অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, তোমরা নেট সার্চ করে দেখতে পাবে। তো এখানে কি হয় না, এখানে যে ঘটনাটা ঘটে, এখানে কি হয় না, মাটির নিচ থেকে আমরা গরম জলকে কালেক্ট করিনি, সেই গরম জল থেকে আমরা তাকে স্টিম বা বাষ্পে পরিণত করি এবং সেই বাষ্প তীব্র গতিবেগে বাষ্পকে এক জায়গা থেকে আরেক জায়গায় তীব্র গতিবেগে নিয়ে যাওয়া হয় এবং যখন বাষ্পের স্রোতটা যায় তখন সেই স্রোতের ফলে টারবাইনকে ঘোরানো যায় এবং সেই টারবাইন ঘুরলে, আমরা জানি টারবাইন ঘোরা মানে সেখানে জেনারেটর আছে তার মধ্যে এবং সেই জেনারেটর থেকে বিদ্যুৎ সৃষ্টি হয়। তার একটি ছবি আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভূগর্ভস্থ স্থান থেকে গরম জল এই যে উপরে যাচ্ছে, এখান থেকে স্টিম
স্টিমটাকে তীব্র গতিবেগে নিয়ে পাঠিয়ে এখানে টারবাইন আছে, টারবাইনকে ঘোরানো হচ্ছে। টারবাইন ঘুরলে সেখানে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেই ওয়াটারকে আবার আমরা আবার ভূগর্ভে ওকে আবার শীতল করে ভূগর্ভে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। তো তোমরা এই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানলে। তো আরও অনেক রকমের পাওয়ার প্ল্যান্ট তোমরা দেখতে পাবে। তো এখানে যেটা দেখলাম যে পরিবেশ বান্ধব শক্তিগুলো, বেশ কয়েকটি পরিবেশ বান্ধব শক্তি নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে সৌরশক্তি নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আসলাম বায়ু শক্তি, তারপর জৈব শক্তি, তারপর আসলাম জোয়ার ভাটার শক্তি, তারপর আসলাম এই ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে আলোচনা করলাম। তো এদেরকে আমরা আরেকটি নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। তাহলে এদের কটি নাম হলো। প্রথমে হচ্ছে এদের নাম হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি, এদেরকে আবার আমরা বলছিলাম বিকল্প শক্তি, আবার একটা সময় বললাম এদেরকে অপ্রচলিত শক্তি, আবার এখন বলছি পুনর্নবীকরণযোগ্য শক্তি। তো এদেরকে কেন পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় না, এইখানে নামটার মধ্যে লুকিয়ে আছে যে পুনরায় একে নতুন করে পাওয়া যায়, সেই জন্য এর নাম হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। যেমন একটু আমি আগে আলোচনা করেছি যে প্রচলিত শক্তি যেগুলো, মানে যেগুলো জীবাশ্ম জ্বালানি, সেগুলো থেকে কি হয়, যখন আমরা তাকে একবার ব্যবহার করে ফেলি সে তখন পুরোপুরি শেষ হয়ে যায়। যেমন যখন আমরা কয়লাকে পুড়িয়ে তাপ পাচ্ছি এবং সেই তাপ থেকে যখন তাপ বিদ্যুৎ পাচ্ছি, তাই তো, সে কয়লাকে যখন আমরা পুড়িয়ে ফেলছি সেই কয়লাকে আমরা কিন্তু আর পুনরায় ফিরে পাই না, আবার নতুন কয়লা তাকে দিতে হবে ওই পাওয়ার প্ল্যান্টে। বা যখন আমরা কোনো পেট্রোলিয়ামকে ব্যবহার করছি, কোনো মোটর গাড়ি চালাতে পেট্রোলিয়ামকে ব্যবহার করছি, কিছুক্ষণ পরে তো সেই পেট্রোলিয়াম শেষ হয়ে যায়, আমাকে আবার নতুন করে পেট্রোলিয়াম দিতে হয়, তবেই সে মোটর গাড়ি চলবে, নাহলে তো চলবে না। কিন্তু তাহলে সেইগুলোকে আমরা পুনরায় তাকে আমরা রিটার্ন পাচ্ছি না। কিন্তু এখানে যে আমি কয়েকটি শক্তির কথা বললাম, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন সৌরশক্তি। সৌরশক্তি তো কোনোদিন শেষ হবে না, অফুরন্ত শক্তি। বায়ু শক্তি, বায়ু কোনোদিন শেষ হবে না। জোয়ার ভাটার শক্তি, জল কি কখনো শেষ হবে? কোনোদিন শেষ হবে না, তাই তো। তার মানে এই যে শক্তিগুলো, এদেরকে আমরা পুনরায় আবার রিটার্ন পাচ্ছি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখানে আমি একটু আগে আমি বললাম যে টারবাইন দিয়ে আমরা জোয়ার ভাটার শক্তিটাকে সংগ্রহ করছিলাম। কিভাবে? আমি ধরে নিচ্ছি এইখানে একটা টারবাইন আছে, এটা একটা টারবাইন, দুটো টারবাইন পরপর আছে এইভাবে। এখানে একটা টারবাইন দেওয়া আছে, এই পাশে আরেকটা টারবাইন দেওয়া আছে। তাহলে স্রোত যখন এদিক থেকে এদিকে আসবে তখন দেখা যাবে ওই একই স্রোত এখানে যে টারবাইন আছে তাকেও ঘোরাচ্ছে, এবং এই স্রোতটা যখন এইখানে পৌঁছাবে তখন এখানে যে টারবাইন আছে তাকেও ঘোরাবে। তার মানে সেই একই স্রোত বা একই সেই জল, এই জলটা প্রথমে টারবাইনকে ঘোরালো, প্রথম টারবাইনকে, পরে আবার সেই স্রোতটা পরের যে টারবাইনটা আছে তাকেও ঘোরাচ্ছে। তার মানে একই স্রোত বা একই জল একাধিক টারবাইনকে ঘোরাতে পারছে, তার কোনো ক্ষয় নেই। আবার যখন ভাটা হবে তখন উল্টো দিকে স্রোতটা বইবে, তখন এদিক থেকে এদিকে বইবে, তখন প্রথমে এই টারবাইনটাকে ঘোরাতে পারবে এবং সেই স্রোত আবার এই টারবাইনকে ঘোরাতে পারবে। এইরকম আমি একাধিক টারবাইনকে পরপর ঘোরাতে পারি। কিন্তু যেটা আগে বলছিলাম প্রচলিত শক্তির ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছিল না। এইভাবে আমরা বুঝতে পারি। তাহলে এইসব কারণের জন্য আমরা এই সমস্ত শক্তিকে বা অপ্রচলিত যে শক্তিগুলোর কথা বললাম এদেরকে আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে থাকতে পারি। এখন তাহলে আমরা এই পর্যন্ত প্রচলিত এবং অপ্রচলিত অনেক কিছু শক্তি সম্পর্কে জানলাম।
এখন আমাদের জানতে হবে আমাদের এই পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আমরা যেটা দেখলাম যে প্রচলিত শক্তিকে যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। কারণ আমরা এখন যে পরিমাণে প্রচলিত শক্তিকে ব্যবহার করছি, সেইভাবে যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে আজ থেকে 40-50 বছর পর সেই প্রচলিত শক্তি উৎসগুলি মানে এই যে কয়লা এবং পেট্রোলিয়াম সেগুলো আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। তখন কিন্তু আরও খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে তখন। তাহলে এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে যে জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করছি তাদেরকে যথেষ্ট সম্ভব যে কম ব্যবহার করতে হবে। আর কি করতে হবে না, বিভিন্ন সমুদ্রের নিচে বা দুর্গম পাহাড়ি এলাকায় দেখা যাচ্ছে যে সেখান থেকে বিভিন্ন পাহাড়ের যে ফাটল বা সেগুলো থেকে প্রাকৃতিক গ্যাস, অনেক জ্বালানি গ্যাস বেরিয়ে যাচ্ছে, আমাদের অজান্তে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেগুলোর খোঁজ নিতে হবে এবং সেগুলোকে সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে না, আমাদের যেখানে সম্ভব জলপথের সাহায্য নিতে হবে পরিবহনের জন্য, এবং যন্ত্রবিহীন নৌকো ব্যবহার করতে হবে যাতে আমাদের সেখানে কোনো পেট্রোলিয়াম বা কোনো শক্তি যাতে আমাদের মানে প্রচলিত শক্তি যাতে কোনো ব্যবহার না করতে হয় সেই ব্যবস্থা করতে হবে। আমাদের যানবাহনের জন্য মানে চলাচলের জন্য মোটর গাড়ির ব্যবহার যথেষ্ট কমাতে হবে, প্রয়োজনে সাইকেল ব্যবহার করতে হবে। ঠিক আছে। আর কি করতে হবে না, আমাদের নদী বা সমুদ্রের জলকে পরিশোধন করে ব্যবহার করার চেষ্টা করতে হবে। তার ফলে কী হবে, যে মাটির নিচ থেকে যে ভূগর্ভস্থ জলকে আমরা বের করে নিচ্ছি বা বের করার জন্য যে শক্তি, যে প্রচলিত শক্তিরকে খরচ করে ফেলছি, সেই খরচটা থেকে আমরা রেহাই পাবো। আর কি করতে হবে না, আমাদের মানে এই আমোদ প্রমোদের জন্য যে শক্তি খরচ করে ফেলি, প্রচলিত শক্তির যে খরচ করে ফেলছি, যাতে আমাদের সেই শক্তিটা খরচ না হয় তার জন্য আমাদের আমোদ প্রমোদের পরিমাণটা কমিয়ে ফেলতে হবে, অর্থাৎ লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আজকে আমরা এইসব বিষয়গুলো সম্পর্কে জানলাম এবং যেগুলো জানলাম সেগুলোকে এবং অর্থাৎ যে সতর্ক বার্তাগুলি আমরা জানলাম সেগুলো আমরা মেনে চলব এবং চলার চেষ্টা করব, যাতে আমরা একটা সুন্দর পৃথিবীর উপহার পেতে পারি। আজকে তাহলে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আরও অন্য কিছু আলোচনা হবে।